অবশেষে তাসকিম স্কোয়ারে মসজিদ উদ্বোধন করলেন এরদোয়ান। ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ করতে প্রস্তাব পাস। মদিনা সনদ অনুসরণে মুসলিম দেশগুলোকে আহ্বান ইমরান খানের। আর্মেনিয়ার 6 সেনাকে আটক করেছে আজারবাইজান, সীমান্তে উত্তেজনা। বেলারুশ ইস্যুতে ইউরোপের ফ্লাইট নিষিদ্ধ করল রাশিয়া। ইসরায়েলের ব্যাপারে কাতারের নীতির পরিবর্তন আসবে না। নামে এই যুদ্ধবিরতি, ফিলিস্তিনিদের গণগ্রেপ্তার ইসরায়েলের। পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন লুকাশেঙ্কো। যুদ্ধবিরতির পরই ইসরায়েল 560 বসতি স্থাপনের অনুমোদন। ইসরায়েলের জন্য আকাশপথ নিষিদ্ধ করল সৌদি আরব। উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তুর্কি ও গ্রিস কর্মকর্তারা বৈঠক করবেন। আফ্রিকায় গণহত্যার দায় স্বীকার করে জার্মানি ও ফ্রান্সের ক্ষমা প্রার্থনা। এবার লেবাননকে যুদ্ধের হুমকি ইসরায়েলের। রাষ্ট্রীয় সফরে তুরস্কে গেছেন বাংলাদেশের নৌবাহিনী প্রধান। এবং সবশেষে থাকছে, পাকিস্তান ও উইঘুর মুসলিমদের চীনে ফেরত পাঠাচ্ছে। তুরস্কের বিখ্যাত তাসকিম স্কোয়ারে নবনির্মিত মসজিদ উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দীর্ঘ 70 বছর পর শুক্রবার জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করা হয়। 1950 সালে সর্বপ্রথম ইস্তাম্বুলের তাসকিম স্কোয়ারে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে তুরস্ক পরিচিত হলেও ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘকাল সেই নির্মাণ কাজ থেমে থাকে। অবশেষে 2017 সালের 7 ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ শুরু হয়ে 4 বছরে তা শেষ হয়, আর শুক্রবার মসজিদটি সবার জন্য উন্মুক্ত হলো। ইস্তাম্বুলের ব্যস্ততম নগরী তাসকিম স্কোয়ারের 26,716 স্কোয়ার ফুট স্থানে মসজিদটি নির্মিত। এতে 2,500-এর বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ফিলিস্তিনে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ করতে দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিটি গঠনের জন্য একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল। জেনেভায় অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে মানবাধিকারের গুরুতর পরিস্থিতি বিষয়ক বিশেষ সেশনে এ প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবটি সামনে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফিলিস্তিন, পাকিস্তান এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রবর্তিত মদিনা সনদের মূল নীতি অনুসরণ করার জন্য মুসলিম দেশগুলিকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার মরক্কোর বরাতে সভ্যতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান নিয়ে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আয়োজিত ভার্চুয়াল আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় এই আহ্বান জানান তিনি। আর্মেনিয়ার 6 সেনা সদস্যকে আটক করেছে আজারবাইজান কর্তৃপক্ষ। উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। বিতর্কিত নাগোর্নো কারাবাখ সীমান্ত নিয়ে গত বছর দুই দেশের যুদ্ধের পর নতুন করে সীমান্তে উত্তেজনা বাড়ার মধ্যে সেনা আটকের ঘটনা ঘটল। আজারবাইজানের দাবি, আর্মেনিয়ার সেনারা কেলবাজার অঞ্চলের সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাদের আটক করা হয়। তবে আর্মেনিয়ার দাবি, তাদের সেনারা প্রকৌশল কাজে নিয়োজিত ছিল। বেলারুশের আকাশসীমা এড়িয়ে মস্কোতে পৌঁছানোর পরিকল্পনা করায় ইউরোপের 2টি এয়ারলাইন্সের প্রবেশ নিষিদ্ধ করেছে রাশিয়া। এরপরই রাশিয়ায় নিজেদের ফ্লাইট বাতিল করেছে এয়ার ফ্রান্স এবং অস্ট্রিয়ান এয়ারলাইন্স। বেলারুশের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া, সাংবাদিক আটক ইস্যুতেও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ বেলারুশও তার সরকারকে জোরালো সমর্থন অব্যাহত রেখেছে মস্কো। আর তা নিয়েই বেলারুশ ও পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক বিরোধে প্রথমবারের মতো সরাসরি হস্তক্ষেপ করল রাশিয়া। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও আল আকসা মসজিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি শুক্রবার দোহায় বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসতে চায়, অন্তত এমন কোনো আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। আলী সানে বলেন, যতক্ষণ সকল ফিলিস্তিনিকে সন্তুষ্ট করে এমন কোনো পদক্ষেপ নিতে তেল আবিব ব্যর্থ হবে, ততদিন ফিলিস্তিন প্রসঙ্গে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না।
কাতার কোনোদিন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো রকম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না। এদিকে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে $50 কোটি বাংলাদেশি টাকায় 4,247 কোটি টাকারও বেশি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের জন্য এই অর্থ সাহায্য ঘোষণা করেছেন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে টানা 11 দিন সংঘাতের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তবে নামে মাত্র যুদ্ধবিরতি চুক্তি। যুদ্ধবিরতির পর থেকে 2 দিনে নতুন করে কমপক্ষে 250 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ইহুদিবাদী দেশটির পুলিশ বৃহস্পতিবার শেখ জাররা এলাকা থেকে এক নারী ফিলিস্তিনি সাংবাদিক সহ 2 জনকে গ্রেপ্তার করে। এছাড়া ওয়াদি আরা ও কাফর মান্দার ঘরবাড়িতে হানা দেয় ইসরায়েলি পুলিশ। এরপর তারা কয়েক ডজন যুবককে গ্রেপ্তার করেছে বলে জানা যায়। বেলারুশের বিভিন্ন মতাবলম্বী সাংবাদিক রোমান প্রতাসেভিচ ও তার রুশ বান্ধবী সোফিয়া সাপিগাকে গ্রেপ্তারের ঘটনায় আন্তর্জাতিক মহলে একঘরে বেলারুশ। এই পরিস্থিতিতে বন্ধু দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন লুকাশেঙ্কো। কৃষ্ণ সাগরের ধারে রুশ শহর সোচিতে বৈঠক করবেন 2 রাষ্ট্রপ্রধান। সম্প্রতি ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত 21শে মে থেকে। তার 1 সপ্তাহ পূর্ণ হতে না হতেই পশ্চিম তীরে বেথেলহেমে 560টি অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা নিউজ এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। সৌদি আরবের আকাশপথ ইসরায়েলি বিমানের জন্য নিষিদ্ধ করা হয়েছে। হঠাৎ করেই গত মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয় সৌদি। তবে কী কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা পরিষ্কার করে জানায়নি দেশটি। এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। এরপরে ওই বছরের নভেম্বরে আকাশ ব্যবহারে ইসরায়েলকে অনুমতি দেয় সৌদি আরব। সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী অ্যাথেন্সে গ্রিক পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন। এই ন্যাটো সদস্যের মধ্যে উত্তেজনা হ্রাসের প্রচেষ্টা হিসেবে আগামী সোমবার তারা এই বৈঠকে মিলিত হবেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু গত মাসে আঙ্কারা এক সংবাদ সম্মেলনে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ড্যান্ডিয়াসকে ভর্ৎসনা করেছিলেন। দুদেশের মধ্যকার মতপার্থক্যের নিরসনে অগ্রগতি না হওয়ায় কাকে দায়ী করা হবে তা নিয়ে সরাসরি আলোচনা হবে সোমবার। ইউরোপের সাবেক 2 ঔপনিবেশিক শক্তি ফ্রান্স ও জার্মানি গত 2 দিন আফ্রিকায় তাদের অপরাধের দায় স্বীকার করেছে। জার্মান সরকার শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয় যে নামিবিয়া তাদের ঔপনিবেশিক শাসনের সময় সেখানে গণহত্যা চালানো হয়েছিল। নামিবিয়ার জনগণ ও গণহত্যার শিকার মানুষদের উত্তরসূরিদের কাছে ক্ষমা চেয়েছেন জার্মান সরকার। এই অপরাধে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে জার্মান সরকার। এই ক্ষতিপূরণের চুক্তি স্বাক্ষরের পর জার্মানির প্রেসিডেন্ট নামিবিয়া গিয়ে আনুষ্ঠানিকভাবে নামিবিয়ার জনগণের কাছে ক্ষমা চাইবেন। এছাড়াও গত বৃহস্পতিবার রুয়ান্ডায় 1994 সালে যে ভয়াবহ জাতিগত দাঙ্গায় কমপক্ষে 8 লাখ লোক মারা যায়, ওই গণহত্যার দায় স্বীকার করেছে ফ্রান্স। মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্র লেবাননকে এবার যুদ্ধের হুমকি দিল ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ লেবাননের বিরুদ্ধে এই যুদ্ধের হুমকি দেন। লেবাননকে হুমকি দিয়ে গান্তজ বলেন, অবরুদ্ধ গাজা ইসরায়েল যে হামলা করেছে তার চেয়েও ভয়াবহ ও শক্তিশালী হামলা হবে লেবাননে। ইসরায়েলি হামলায় কাঁপবে দেশটি। জর্ডানের মানুষ যখন সীমান্ত দেওয়াল টপকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে উন্মাদ হয়ে আছে, ঠিক তখনই জর্ডানের সুলতান আবদুল্লাহ ঘোষণা করেন, যারা ফিলিস্তিনিদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে চাও তারা নিবন্ধন করো, আমি তোমাদের বৈধভাবে যাওয়ার ব্যবস্থা করে দিব। এই ঘোষণার পর 1.5 কোটি জর্ডানি ফিলিস্তিনির পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নিবন্ধন করেছেন। রাষ্ট্রীয় সফরে তুরস্কে গেছেন বাংলাদেশের নৌবাহিনীর প্রধান। তুরস্কের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আদনান উজবেলের আমন্ত্রণে দেশটিতে গেছেন তিনি। সফরে তিনি দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার, নেভাল ওয়ার কলেজ, ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ড, গোলচুক নেভাল কমান্ড ও শিপইয়ার্ড সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামাদি নির্মাণ ও জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, সামরিক জাদুঘর, বিভিন্ন ঘাঁটি ও স্থাপনা পরিদর্শন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাকিস্তানও উইঘুর মুসলিমদের জোর করে চীনে ফেরত পাঠাচ্ছে। মুসলিম দেশ পাকিস্তান এখন মোটেই আর নিরাপদ আশ্রয় নয় চীনে নিপীড়িত উইঘুর মুসলিমদের জন্য।
প্রাণ হাতের মুঠোয় নিয়ে চীন থেকে পালিয়ে এসেও তাদের লাভ হচ্ছে না। ইমরান খানের প্রশাসন তাদের ফেরত পাঠাতে তৎপর। আসলে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর কারণে বেইজিং এর যে কোনো শর্ত এখন মেনে নিতে বাধ্য হচ্ছে পাকিস্তান। অভিযোগ রয়েছে, বিশাল ঋণের দায়ে জর্জরিত ইমরান খানের সরকার মুসলিম নির্যাতিতাদের পাশে দাঁড়ানোর থেকে চীনা কমিউনিস্ট পার্টিকে খুশি করতে বেশি তৎপর। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন কানাডিয়ান ডিজিটাল গণমাধ্যম ভাইস এর প্রখ্যাত লেখক ও চলচ্চিত্রকার ব্রেন্ট ই. হাফম্যানের প্রতিবেদনে।